আমাদের এই শাস্ত্রের মধ্যে মিথ্যাচার করে আমাদের কিভাবে পোশাক খুলে নেওয়া হয়েছে, আমাদের ভিতরে যে জ্ঞানের পোশাক ছিল সেটা খুলে নেওয়া হয়েছে কিভাবে, একটু ছোট্ট করে একটা গল্প দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নাপিত তার পৈতৃক ব্যবসা করে খায়, চুলদাড়ি কেটে বেড়ায়। চুলদাড়ি কাটার পরে তার যেটুকু সময় পায় তাই মনে মনে করে একটু ব্যবসা করি। আর আগের দিনে আপনাদের আছে জানা, চুলদাড়ি কাটলে কিন্তু কেউ টাকা পয়সা দিত না, ওই বাড়ি বাড়ি গেলে কটা দান টান দিত, বছর সালে একবার, ওই এক হয়ে কেউ দুই হয়ে, যার বাড়িতে যেমন মানুষ যেত না। তা ওই করে বেড়ায়। এখন ওই নাপিত তো মনে মনে ভাবে তাই এতে কি সংসার চলে, এতে তো বাঁচার উপায় নাই। এই চিন্তা ভাবনা করিয়ে মনে মনে করেছে একটা ব্যবসা করতে হবে। তাহলে কি করা যায়, মনে ও হচ্ছে তার একটা কাপড়ের ব্যবসা করি, এই আরো ভালো কায়দা হবে, নগদ পয়সাটা সব পাবো। এই চিন্তা ভাবনা করিয়ে কাপড়ের কিনে আনি এক টুপলা বাঁধে মাথার ভরে নিয়ে ঘুরে বেড়ায়। আর ডাক দিয়ে দিয়ে যে জায়গায় যায় সে নি কয়, এই কাপড় চোপড় নেবে নাকি, কাপড় চোপড়। কাপড়ের সাথে এতটা ডাক কথা না যে কাপড় চোপড় নেবে নাকি। এখন অবন্তীনগরের ভিতর দিয়ে ওই নাপিত যখন হেঁটে যায় সেই সময় নাপিত ডাক দিয়ে কয়, কাপড় চোপড় নেবে গো, কাপড় চোপড়। রাজার রানী কিন্তু বারান্দায় বসা রয়। রানী রাজারে ডাক দিয়ে, ও রাজা, জনম্বরে তো আমার কাপড় দিছে, এখন তো সোফর দিলে না, আমি এখন সোফর ভর্তি চাই। রাজাও মনে মনে ভাবছে আসলে তো কথাটা মিথ্যা না, রানীর কাপড় বহু দিছে, সোফর তো দি নাই। তাই মনে মনে করি ভাবো না, রানীর আর কাপড় দেবো না, এখন সোফর দিতে হবে। এই চিন্তা করে সে কাপড়ওয়ালাকে ডাক দিয়ে আনে ঘরে। ডাক দিয়ে আনার পরে বলে, এই তুই তো কাপড় সোফর বেচতেছিস, তা আমার তুই কেন সোফর দে। নাপিত মনে মনে ভাবে তাই সোফর তো আমি জীবনে দেখি নাই, সোফর কি। তাই বলছে, বাবা সোফর কি জিনিস, আমি তো সোফর চিনি না মহারাজ, আমি কাপড় বিক্রি করি। বলে কেন, তুই যে ডাক দিয়ে করলি কাপড় সোফর নেবে নাকি, সোফর তো দিতে হবে। পড়ে গেছে ভারী বিপদে, সোফর দেবো কি করিয়ে। তবু রাজা ছাড়বে না, ওর সোফর দিতেই হবে একখানা। নাপিত মনে মনে ভাবছে তাই এই না, রাজা তো বলদ, এর একটা ঠক দিয়ে যাই, তারপরে তো আমার মরতে হবে। রাজা রাতে তো আমার বুঝতে পারিছি মরণ জ্বালা এসে গেছে। এই চিন্তা ভাবনা করিয়ে বলছে, রাজামশাই একটা সোফর আছে আমার ঘরে, সোফর কেন আনিয়ে দিতে পারি, কিন্তু দাম যা পড়বে আপনি নিতে পারবেন। রাজা বলে, আমি রাজা, আমি নিতে পারবো না, হাজিলে বিমালি কাজ হবে। এই কত টাকা দাম তোর? ওই সময়ের বাজারে নাপিত করে ফেলাইছে 10 লাখ টাকা। এখন রাজা তো এক ঢোক গিলে নিছে, ব্যাপারটা তো আসলে তো কম না। দেখুন 10 লাখ টাকা তো সোফরের দাম। রাজামশাই আপনি তো বোঝেন না, এই সোফরের দাম 10 লাখ টাকা কেন, ঠিক পাবেন পরে। তো বলছে, আচ্ছা এই মন্ত্রী, ওকে এক কাজ করো, ওনারে 5 লাখ টাকা দিয়ে ওনার নামটা ঠিকানা লিখে নিয়ে ওনার বাড়ি আগে দিয়ে আসো, আর তোর সোফর আমার 7 দিনের মধ্যে দিবি। নাপিত বলেন, রাজামশাই একটু সময় লাগে, একটু রেডি টেডি করতে সময় লাগবে না? নাপিত আপনি আরো 2-4 দিন যদি বাসি, 7 দিন পর তো দিতে পারবো না, আমার মারিয়ে দেবে। চিন্তা ভাবনা করে এখন রাজামশাই সময় দিল না, 7 দিন সময় নিয়ে নাপিত গেছে বাড়িতে। গিয়ে নাপিত বাড়িতে যাবার পরে বউরে ডাক দিয়ে বলে, এই টাকাগুলো নিয়ে রাখ, নাকি ভালো করে জায়গাটাকে রাখ, আমি মরে গেলি তোরা কাতি পারবি, এতে আর আমার আর বাঁচার উপায় নাই। বলে কেন, কাপড় বেচতে তোমার এমন কি হলো, তোমার বাঁচার উপায় নাই, কি হয়েছে? বলছে, আল্লাহ রানী, এই রাজা আমার ধরিছে জোর করে, তারে একটা সোফর দিতে হবে ওই রাজারে, এই আমি দিতে পারি, আমি তো বেচতেছি কাপড়, আমার ডাক নাম বলে বেলাইছি কাপড় সোফর নেবে নাকি, এখন ওনারা সোফর দিতে হবে। এ কি এর ভাই, 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে আইছি, আরো 5 লাখ টাকা দেবে, দিতে পারলি, আমি তো দিতে দেওয়ার উপায় নাই। আর রাজা মশাই কথা খিলা বলি, তোমার কি রাখবে নাকি, তো কন্ট্রাক্ট দেবে। তাই মনে মনে ভাবি যে আমার আর বাঁচার উপায় নাই, তুই টাকা পয়সা রাখিয়ে দে। এখন রানী ওই নাপিতের স্ত্রী, সে বলছে তোমার চিন্তা করতে হবে না, খাও দাও, 7 দিন তুমি ঘুমাও, 7 দিন পরে আমি এটা ব্যবস্থা করে দিবানি। 7 দিন যে হয়েছে, এবার কি করেছে না, 7 দিন হবার পর নাপিত বৌরি ডাক দিয়ে কয়, এই তুই কি তো আমারে একটা ব্যবস্থা দিবি, তা তো দিলি নে, আমার কি মারতে চাই নাকি? না মারতে চাই না, তুমি বাজারে যাও, একটা ভালো দেখে একটা বাক্স কিনে নিয়ে আসো, সাথে একটা ছোট তালা নিয়ে আসো, রং সং দেখি আইনো কিন্তু। নাপিত মনে মনে ভাবছে ব্যবহারটা কি, আমার কি মারিটারে ফেলা পর এর মধ্যে কি ঢুকোতে চাই নাকি বউ, বুঝি না তুমি আবার কায়দা কি। তারপরে যা নিয়ে আসি, এখন ওই বাক্স একটা কিনে নিয়ে এসেছে ছোট্ট দেখে, তালা টালা ঝুলতিছে তাতে। নাপিতের বউ নাপিতকে ডাক দিয়ে কয় যে সকালবেলায় তুমি যাবা ওই রাজসভায়, রাজসভায় যাবার পরে রাজারে ডাকিয়ে নিয়ে বলবেন রাজসভার ভিতরে যে, শোনেন রাজামশাই, এই যে সোপর তা সবার দেখা বড় দায়, তাই আপনার চরণ ধরে করি মানা, সবার সামনে কিন্তু চোপর দেখতে চাবেন না, আপনি আমাকে 2-4 জন লোক নিয়ে আলাদাভাবে দেখেন। পরের দিন নাপিত সেই খালি বাক্স নিয়ে চলে গেছে রাজার আসরের ভিতরে। রাজাকে ঢাক দিয়ে কয়, ও রাজা, এ সোপর তো সবাইরই দেখানো দায়, 2-4 জনের দেখতে হয়, তা আপনি যদি 2-4 জন লোক নিয়ে আলাদা করে আসেন, আপনারা সোপর দেখাতে পারি, তবে রানীরই নিয়ে আসেন।
তো এই কথা শোনার পরে রাজা মন্ত্রীকে নিয়ে এসছে, রানীকে নিয়ে এসছে, আর নিজে এসছে, বলে বেশি মানুষের তাহলে দরকার নেই, আমরা একটু দেখিয়ে আসি। ঘরের মধ্যে যাবার পর ওই নাপিত রাজারে ডাক দিয়ে বলছে, শোনেন রাজা, এই যে সফর সাধারণ সফর না, 10 লাখ টাকা দাম, এই দেখতে গেলি যে এসে দেখতে পারে না, একমাত্র সতী মায়ের পুত্র যিনি এই সফর দেখবেন তিনি, তাছাড়া অন্য লোকের দেখার উপায় নাই। রাজা মনে মনে ভাবছে ওই গেছে কাজ আজকে, সতী মার পুত্র না এলিয়ে সফর দেখা যাবে না, কি জানি কি কপালে আছে। তা নাপিত করেছে কি, আগে ডাকে নিয়েছে মন্ত্রীটি, যে মন্ত্রী মশাই আপনি একটু আসেন, আপনি একটু সফরটা দেখেন। বাক্স খুলিয়ে খালি হাতে ধরিয়ে এভাবে টানা ধরেছে, দেখেন তো মন্ত্রী মশাই দেখা যায় নাকি। মন্ত্রী তো মনে মনে করে, ভাবো না আমার মাঝে সতী না, তাই জন্যই তো আমি এই সফর দেখি না, তা আমি একে ওরই কব না, যাক এই যাত্রা আমি তো এই বেলায় যা একটা কিছু হবে। মন্ত্রী কাছে না, ভারী সুন্দর হয়েছে সফর, আমার কিন্তু ভারী সুন্দর পছন্দ হয়েছে, তুমি একটু রাজারে দেখাও। রাজারে ডাক দিয়ে কয়, রাজা মশাই আপনি একটু এদিকে আসেন। রাজা যাই এসছে, রাজাকে ওই সফর ওইভাবে দেখাইছে, খালি এরকম খালি খালি হাত ধরে টানি তুলে নিয়ে এরকম টানায় ধরে দেখায়, দেখেন তো রাজা মশাই কেমন হয়েছে। রাজা মশাই মনে মনে করে বিবেচনা, আসলে তো আমার মা সতী না, মন্ত্রীর মা সতী হয়ে গেল, আর আমার মা সতী বাদ ধরিয়ে গেল, এ তো কওয়া যাবে না, তাহলে তো আমার মান সম্মান থাকে না। তা রাজা মনে মনে করেছে বিবেচনা, এই যাত্রায় দেখে ফেলাই যা একটা কিছু হবে। রাজা বলছে, না না না, ভালো সুন্দর হয়েছে, এত সুন্দর বেশ বাড়িটা কালার, তুমি রানীকে দেখাও। রানীকে দেখাবার জন্য যে রানীকে ডেকে নিয়েছে, ডেকে নেওয়ার পরে বলছে, রানী দেখুন তো আপনি চোপড় দেখা যায় নাকি। রানী ডাক দিয়ে সেই চোপড়ের দিকে তাকাইয়ে দেখে যে তো কিছু নাই। এখন রানী মনে মনে করে বিবেচনা যে আসলে তো আমার মা সতী না, রাজার মা সতী হলো, মন্ত্রীর মা সতী হলো, আমার মা সতীত্বে বাদ করিয়ে গেল না, এদের কথা বলে কাজ নাই, আমিও চোপড় দেখে যাই যা একটা কিছু হবে। ও চোপড় দেখে নিল। রাজা মশাই রানীরই ডাক দিয়ে কয়, রানী এই সফর ভরে তুই সবার মধ্যে আয়। রানী করজোরে ডাক দিয়ে কয়, রাজা মশাই এই সফর পরিয়ে কি আসা যায়, সবার মা তো সতী না, বোঝেন না, তাহলে কি আমার মান সম্মান রয়। তাই আমি আপনাদের কাছে ডাক দিয়ে বলি, কতদিন আমাদের আর চোপড় পরে থাকতে হবে? এইভাবে তো আমাদেরকে জনম জনম ধরে কাপড়ের বদলে চোপড় পরে রেখে উলঙ্গ করে রেখেছে। আজ আমাদের হরি লীলামৃতের পাতার দিকে যদি তাকাই, অনেকে আমাদের বলে থাকেন হরি লীলামৃতের মধ্যে রামকে হরি বলা হয়েছে, কৃষ্ণকে হরি বলা হয়েছে, গৌরাঙ্গকে হরি বলা হয়েছে, তত্ত্বর দিকে কয়জনে তাকানো হয়? একটু সেই দিকে যদি আমরা না তাকাই তাহলে তো কোনোদিন খুঁজে পাবো না তার মূল তত্ত্ব কি। আজ বৈদিক ধর্মের যত ধর্মগ্রন্থ, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যদি সমান আমাদের হরি লীলামৃত যদি এই বৈদিক ধর্মের গ্রন্থ হতো, তাহলে দেখা যেত তাদেরই রুলসের মতো আমাদের রুলস। তারকচন্দ্রের আমি প্রথম লিখনের একটা সূত্র বলি আপনাদের, দেখুন সেখানে তিনি কি বললেন। আমরা যে পুরাণ দেখি, যে কোনো গ্রন্থ দেখি, প্রথমেই যখন শুরু হচ্ছে ওং নমঃ সরস্বতী দিয়ে শুরু হচ্ছে, একদম সরস্বতী বন্দনা করিয়ে, বেদব্যাসের বন্দনা করিয়ে তারপরে শুরু হচ্ছে। আমাদের কৃষ্ণদাস কবিরাজের যে গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত যদি আমরা সেই দিকে তাকাই, সেখানেও আমরা সকলে দেখতে পাই, সেখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে প্রথমে সরস্বতীর বন্দনা, বেদব্যাসের বন্দনা, তারপরে আরও গোষ্ঠীর ভিন্ডির বন্দনা করার পরে গৌরাঙ্গর দ্বারাই গেছে। চৈতন্য ভাগবতে আমরা দেখি, তাহলে সেখানেও তাই, সেই জায়গাও কিন্তু কোনো মতে রিহাই ভাই নাই, সেই জায়গাও সরস্বতী বন্দনা টন্দনা করা পরে গৌরাঙ্গর কাছে গেছে। আমার তারকচন্দ্র কি করলেন, সরাসরি ঘোষণা করলেন হরিচা চরিত্র সুধা প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার প্রচার। তাহলে সেই জায়গায় কোথাও সরস্বতী বন্দনা দিয়ে কি শুরু করেছে? শুরু করেনি। আমাদেরকে দেখতে হবে তাহলে এই যে বৈদিক ঘরানা, যার দ্বারা আমাদের শাসন করা হয়েছে, যার দ্বারা আমাদের শোষণ করা হচ্ছে, যার দ্বারা আমাদের আটকে রাখা হয়েছে, সেইগুলোর থেকে তিনি আমাদের মুক্ত দিচ্ছেন কিনা বা দিয়েছেন কিনা। আমাদের অনেক সাধু গোসাইরা আমাদের কাছে এসে যখন কথা বলেন তখন বলেন, বাবা ফরদ ধর্ম নিন্দা তোমরা করিয়ে না, তোমাকে আলোচনার মধ্যে তো দেখতে ভাই ফরদ ধর্মের নিন্দা ছাড়া আর কিছু নাই, তাই স্মরণধরি করি মানা ফরদ ধর্মের নিন্দা করিয়ে না। আচ্ছা, ফরদ ধর্মের নিন্দা যদি এটি হয়, তাহলে এই কথাটা কি হয়? শ্রীহরি লীলামৃতের পাতায় যে রয়, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন স্থূল শুদ্ধ মানুষেতে আর্থী, এই হয় মূল। আবার সব ধর্ম লঙ্ঘন করা কি সব ধর্মের কি সুনাম করা হয় নাকি? সব ধর্ম যদি লঙ্ঘন করা হলো, তো সেইটাতে কি বদনাম ছাড়া কি সুনাম করা হলো নাকি? নিন্দা করা হলো না? এই জন্য শ্রীহরি লীলামৃতের মর্ম বুঝতে হবে, শ্রীহরি লীলামৃতের তাৎপর্য বুঝতে হবে। আজ যে সমস্ত গণ্ড মূর্খগুলো মৃদুলের বিরুদ্ধে গিয়ে আজ মৃদুলকে একঘরে করে রাখার চেষ্টা করেছিলেন, যে মন্দিরে বসে আজ বহু অক্লান্ত পরিশ্রম করেছেন ওই হরি মন্দিরের পিছনে, এই গ্রামের অনেক অর্থ দিয়ে তিনি সাহায্য করেছেন ওই হরি মন্দিরে এই মৃদুল, আর সেই হরি মন্দিরে বসে থেকে তাকে যখন একঘরে করার ডাক দেওয়া হলো, তখন তার হৃদয়ে কি একটু লাগেনি?
আর তার হৃদয় যখন লাগে আমার ঘড়িগুরু চাঁদের হৃদয়ে কি লাগেনি? তার মন্দিরে বসে তারই আইনকে তৈরি করা আইনকে ভাঙা হচ্ছে, তার কি লাগছে না কোনো রকম? আজ যে জায়গায় দাঁড়িয়ে আমার হরিচাঁদ ঠাকুরকে অপমান করা হচ্ছে, যে জায়গায় দাঁড়িয়ে আমার গুরুচাঁদ ঠাকুরকে অপমান করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা কোনো মানুষকে দেখলাম না যে তার পাশে এসে বলছে, এই গ্রামের অন্তত, যে ভাই তুই ভালো করছিস। সমাজপতিরা, এই ভাই তুই ভালো করেছিস, সত্যি তোর দেখে আমাদের একটু এগোনো উচিত। বলে না, আমরা ঘোরাফেরা বলে একটু মাথাটা ওর বাইডারে মস্তক মুন্ডন করলি ভালো হতো। কেন মস্তক মুন্ডন করবে কেন? এই যে শাস্ত্র গ্রন্থ আদি যা কিছু দেখা যায়, এর মধ্যে কোনো কিছুতে কি আমাদের ধর্ম অধিকার আছে? কোনো কিছুতে ধর্ম অধিকার নেই। আপনারা আমার হরিভক্তি টিভি দেখবেন যে এখানে পরিষ্কারভাবে আমি আলোচনা করি শাস্ত্রের রেফারেন্স প্রমাণ দেখিয়ে দেখিয়ে। তো এই শাস্ত্রের রেফারেন্স প্রমাণ ধরে একটা লাইন দিয়েও যদি আমি বলতে যাই, সময় অনেকটা লাগবে। আজ আমি কথা বলতে গিয়ে অনেকটা সময়ও যাচ্ছে যদিও। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের একটা চেতনা মাথায় রাখা উচিত, এদের এই ধর্ম যেটি আমাদেরকে দেখানো হচ্ছে, আমাদের সামনে আনা হচ্ছে, সেটি আমার নয়। তাদের যে সংস্কৃতি আমার নয়, তাদের কোনো কিছুই আমাদের নয়। এদের আমাদেরকে মূলত ন্যাড়া করে অপমান করার একটা কৌশল। এই ন্যাড়া হওয়া কোনো বিধান আমাদের নেই যে ন্যাড়া হয়েতে আমাদের এই মা বাবা মারা গেলে কাজ করতে হবে। যে মা বাবা আমার হরিচাঁদ ঠাকুরের প্রথম একটা বড় বাণী রয়েছে, গাছের গোড়া কেটে তোরা আগায় ঢালি জল, মাথা পিতা গাছের গোড়া হরি গাছের ফল। সেই মা বাবাকে আমি শ্রদ্ধা যখন করব, মাথা ন্যাড়া হইয়ে অপমান করাতে হবে। আমার ঠাকুরের অপমান করা হয় না? প্রতিটা জায়গায় দেখা যায় আমার ঠাকুরকে পদে পদে জায়গায় জায়গায় অপমান করা হয়। যাক, এই জায়গায় আমি আর সময় নেব না, এই জায়গায় আমি আমার বক্তব্য শেষ করব। কারণ বক্তব্য কথা নয়, এখানে হচ্ছে মূল জায়গাটা হচ্ছে শ্রদ্ধা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে যাতে করে নিয়ে এগোতে পারে, এবং পরবর্তীকালে যারা এভাবে মতুয়া মতে কাজ করবে এবং মৃদুলের মতো শক্তভাবে দাঁড়াতে পারবে, তাদেরকে আমি ভারত থেকে আগত তাপস বিশ্বাস হরিভক্তি টিভি সঞ্চালক হয়ে এইটুকু আশ্বাস দিয়ে যেতে চাই যে আপনারা যদি মৃদুলের মতো কেউ ঠাকুরের মতে কর্ম করতে চান, তাকে যত বাধাই আসুক আমরা ভারত থেকে এসে আপনাদের পাশে দাঁড়াবো, আপনাদের সাহায্য করব, এবং শাস্ত্রীয় আলোচনায় চ্যালেঞ্জ করার জন্য আপনাদের আহ্বান করছি যে বিপক্ষে যারা থাকবে, যারা শাস্ত্র আলোচনা করার জন্য বসতে চায়, তাদেরকে চ্যালেঞ্জ করবেন শাস্ত্র আলোচনায় বসার জন্য। সকল সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে আমরা আছি। তো আজ এ পর্যন্ত আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসলে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ পাগলচাঁদ বিধি প্রেমানন্দে হরিধ্বনি করমুন।